শিক্ষক রাজনীতি তো একটা কঠিন জায়গায় পৌঁছে গেছেই। বাংলাদেশের জনগণ কখনো ক্ষমতা চায় নাই। মূল চাপটা ছিল যে মানুষ মারা যাচ্ছিল। সবচেয়ে ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবাই খালি ক্ষমতায় যেতে চেয়েছে। চাপ তো বটেই ছিল, চাপ তো মূল চাপটা ছিল যে মানুষ মারা যাচ্ছিল, ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। সুতরাং এইটার চাপের সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যাবে না। ওই সময়টা ভিন্ন রকম ছিল। ওই সময় আমরা ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। আমাদের মনে হতো যে এত এত মানুষকে মেরে ফেলছে, কি কোনো মানে এর কি কোনো বিচার হবে না, এই জায়গা থেকে একটা প্রবল চাপ ছিল। আর যে বাচ্চাগুলো মারা যাচ্ছিল তাদের এই লাশ দেখা, এগুলোর ভিডিও, এগুলোর সম্পর্কে জানতে পারা, পত্রিকায় পড়া, এগুলো খুব চাপ তৈরি করতো। চাপটা হচ্ছে একটা সেন্স অফ ডিউটি থেকে, যে আমার এখানে কিছু করার আছে, সেই জায়গা থেকে। আর কোনো রকম চাপ ছিল না। তৎকালীন সরকারকে কি করে জবাবদিহির মধ্যে আনা যায়। একটা একটা সময় এসে আমার মনে হয়েছিল যে আসলে এইসব জবাবদিহিতার চেষ্টা করে কোনো লাভ নাই, এদেরকে আসলে যেতে হবে। তো ওই জায়গা থেকেই বিশেষ করে 2রা আগস্ট যখন দ্রোহযাত্রা হচ্ছে, দ্রোহযাত্রার আগে আমি এক্সপেক্ট করেছিলাম, যেহেতু আয়োজকদের একজন ছিলাম, আমাদের একটা মানে যোগাযোগের মধ্যেই ছিলাম সবার সাথে, এবং এক পর্যায়ে আসলে 19শে জুলাই থেকেই দ্রোহযাত্রার প্ল্যান চলছিল, নানাভাবে যোগাযোগ হচ্ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু একেবারে 31 তারিখে এসে সিদ্ধান্তের প্রয়োজন হলো যে আমরা কি রাজনৈতিক দলগুলোকে আসতে বলবো কি না, কারণ তখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আসে নাই। এবং 31 তারিখ রাতে, সম্ভব না 1 তারিখ বোধহয় সিদ্ধান্তটা হলো, ওরা বের হওয়ার পর ওদেরকে ছেড়ে দিল। আমরা এখান থেকে ইয়েতে গেলাম, এবং যখন আমরা আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়া হলো, তখন বোধহয় আমরা শহীদ মিনারে রিমেম্বারিং আওয়ার হিরোজ হচ্ছিল। তখন ওখান থেকে আমরা ডিবি অফিসের সামনে আবার যাওয়ার আগের একটা প্রোগ্রাম ছিল নাগরিক সমাজের, তো ওই প্রোগ্রামে আমাদেরকে যুক্ত হতে বলেছিল, তো আমরা যাই সংহতি জানাতে। সেই সময়ই আমার কাছে বেশ কয়েকটা ফোন আসে, যে মানে ফোন আসে বলতে বোঝাচ্ছি যে আমাদেরই সহযোদ্ধারা ফোন করছিলেন যে আমরা এরপরে কিভাবে আন্দোলনটা আগাবো। কারণ দ্রোহযাত্রা আরও আগে থেকেই ডিসাইডেড ছিল, কিন্তু দ্রোহযাত্রাতে আমরা রাজনৈতিক দলগুলোকে আসতে বলবো কি না, মানে অ্যাক্টিভলি, সেইটা একটা সিদ্ধান্তের বিষয় ছিল। সেই সিদ্ধান্তটা আমরা 1 তারিখে নিয়েছিলাম যে হ্যাঁ আমরা আসতে বলবো। এবং তখন আমরা রাজনৈতিক দল যা আমাদের চোখের সামনে ছিল বা যা আমরা মনে করতে পেরেছি, আমার মনে আছে কোনো একটা ফোন কল, এটা কে করেছিল আমি ঠিক মনে করতে পারি না, সম্ভবত হারুনুর রশিদ, ডাক্তার হারুনুর রশিদ, যিনি হচ্ছে যে প্যালেস্টাইন সংহতির গ্রুপের একজন ছিলেন বোধহয়, উনি ওখানকার সমন্বয়ক বা কিছু মনে নেই, আহ্বায়ক। তো হারুন ভাই আমাকে ফোন করেছিলেন, এবং তখন আমি বলেছিলাম যে জিজ্ঞেস করা হইলো আমাকে যে কাকে কাকে বলা হবে, আসলে কাকে কাকে বলা হবে। তো আমার মাথায় যেসব নাম আসতেছিল সবার নামই বলছিলাম। এক পর্যায়ে যোগাযোগ করার জন্য বোধহয় রাষ্ট্রচিন্তার কাউকে কাউকে বলা হয়েছিল, এবং তখন জাকিয়া শিশির আপাই বোধহয় আমাকে জিজ্ঞেস করছিলেন যে বিএনপিকে কি বলা হবে। তা আমি বলছি বিএনপি তো আমি কাউকে চিনি না, আপনি চিনেন? তো উনি বলে রাজনৈতিক দল না চিনার কি আছে। আমি বলছি ঠিক আছে তাহলে বলেন। মানে এই আমরা তখন নারীবাদী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, অভিভাবকদের সংগঠন, শিক্ষকদের সংগঠন, ছাত্র সংগঠন, বিক্ষুব্ধ নাগরিক সংগঠন, বিক্ষুব্ধ থিয়েটার কর্মী সংগঠন, নানান রকম গ্রুপ ছিল, সবাইকে বলেছি আসতে। তো আর রাজনৈতিক দলকে না বলবো কেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা তো ছিলেন, কিন্তু ওনারা তো প্রকাশ্যে ছিলেন না। তো এই এমনকি একটা তো বোধহয় বিবৃতিও দিয়েছিল বিএনপি যে এটার সাথে তারা নাই, এরকম কিছু বলে, মানে বিকজ ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট। ধরেন 90-এর গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাসে অপরাজেয় বাংলায় শহীদদের লাশ ছুঁয়ে কিন্তু শেখ হাসিনা, খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক দলের নেতারা শপথ নিয়েছিলেন যে এরশাদকে তারা নামাবেন। সেই ঘটনা কিন্তু 24শে গণঅভ্যুত্থানে হয় নাই, কারণ 24শে গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোকে, অলরেডি এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে এতটা মানে নিপীড়ন করে দমন করা হয়েছিল যে তাদের পক্ষে নিজস্ব জায়গা থেকে দাঁড়ানো এটা একটা মানে আন্দোলনের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা ছিল।
কিন্তু 31 তারিখ বা 1 তারিখে এসে তখন আর ওইসব নিয়ে মাথা ব্যথা করার মতো পরিস্থিতি ছিল না। তখন আমাদের মনে হয়েছিল যে এখন আসলে সবাইকে নামতে হবে, তা না হলে আমাদের কারোই বেঁচে থাকার কোনো উপায় নেই। এইটা মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছিলাম। আর তানজিম ভাইয়ের একটা সাক্ষাৎকার পড়তে পড়তে আমার মনে পড়লো যে আসলে এই 1-2 তারিখেই বোধহয় আমি শুনতে থাকি যে লিস্টের নাম কত নাম্বারে, মানে ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে লিস্টের নাম, এইগুলো তখন আমি শুনতে পাচ্ছি। তো মানে ধরেন এই জিনিসগুলো তো মানে এক ধরনের চাপ তৈরি করে, মানুষজন ফোন করে বলতো বাসায় থেকো না ইত্যাদি, এগুলোও চাপ তৈরি করে। কিন্তু তখন আমি বাসায় না থেকেই বা কী করবো সেটাও আমি বুঝতে পারিনি। তো তখন হয়তো বা আমি বোকা বা কিছু, আমি ঠিক জানি না, বাট আমি ভাবলাম যে আমি চলে গেলে কী লাভ, আমার বাসায় তো এত লোকজন আছে, তাদেরকে তো ধরে নিয়ে যাবে, তখন কি হবে, আমার মা আছেন, বাবা আছেন, তাদের বয়স হয়েছে, আমার নিজের সন্তান আন্দোলনে অংশ ছিল, তো দেখা গেলো আমি পালায় থাকলাম, ওকে নিয়ে গেল, তাহলে কী লাভ হলো আমার। তো এখন এই কারণে আমি বাসা থেকে কখনো কোথাও যাইনি। আর চাপ তো ছিলই, কিন্তু চাপ আসলে তখন মাথায় নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এত মানুষ মারা যাচ্ছে, সেখানে আমাদের একটু চাপ, আমাদের ভয়, এগুলা তখন ম্যাটার করে নাই আসলে। না, আমরা কারো নাম বলি নাই তো, আমরা কারো নাম বলিনি, কারণ আমাদের আসলে 2 তারিখে গ্রহযাত্রা হয়ে যাওয়ার পর আমরা শহীদ মিনারে ওই বড় গাছটার তলায় দাঁড়ায় আমরা ডিসিশন নেই যে আমাদের তখন মনে হয় 2 তারিখে যে ছাত্রদের বোধহয় একটু ডিরেকশন দরকার। কোনো কারণে এটা আমরা ফিল করেছিলাম, আমাদের মনে হয়েছিল যে 90-এর গণঅভ্যুত্থানের পরেও ছাত্রদের হাত থেকে সব কিছু হাতছাড়া হয়ে গেছিলো, সবটাই রাজনৈতিক দলগুলো নিয়ে গেছে, এবং তারপর তারা যে বন্দোবস্ত করেছে সেটাতেই ছাত্রদেরকে মানতে হয়েছে, এবং ছাত্রনেতারা মোটামুটি সবাই যে কোনো মূল্যে ওই রাজনৈতিক দলগুলোতে ভিড়তে চাইছেন যাদের কাছে ক্ষমতা। তো এই জায়গাটাতে যেন এরা না পৌঁছায় এরকম একটা এক্সপেকটেশন আমাদের ছিল। এবং ওখানে আমরা গ্রহযাত্রায় উপস্থিত যেই সদস্যরা ছিল নেটওয়ার্কের, যেহেতু তখন আমরা কেউ ওইভাবে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতাম না, কারণ আমরা ভাবতাম যে আমাদেরকে বোধহয় ফলো করা হবে বা এরকম, সেই কারণে। তো ওখান থেকে আমরা চিন্তা করি যে আমাদের বসা দরকার। তখন আমরা গীতিয়ারা আপার বাসায় যাই, ওইখান থেকে হেঁটে হেঁটে যে কয়জন ছিলাম ওই কয়জনই ওই কানে কানে আমরা এই মানে জুলাই মাসে এটা আমরা খুব করতাম, মানে সামনাসামনি যাদের দেখা হতো তাদের মধ্যে থেকে মানে কথা বলতাম, এর বাইরে ফোনে ইত্যাদি আমরা করতাম না, কারণ যে নাই তার সাথে আসলে কথা বলা তখন খুবই রিস্কি ছিল। তো সেই জন্য আমরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা গীতিয়াপার বাসায় যাই, বোধহয় 15 থেকে 20 জন হবে। এবং ওখানে 2 জন ছিলেন যারা আসলে 90-এর অভ্যুত্থানের মানুষ, এবং তারা বারে বারে এই জায়গাটাতে খুব জোর দিচ্ছিলেন যে একটা কোনো ছাত্রদের একটা কোনো স্টেক থাকতে হবে, কিন্তু এই স্টেকটা কীভাবে থাকবে, এটা কি তারা সরকারের অংশ হবে, তো এইটাতে আমাদের মাথায় আসে নাই। আমাদের মনে হচ্ছিল যে যেই সরকারের অংশ হবে সে তো ব্যবস্থার অংশ হয়ে যাবে, সো সে কিন্তু আর জনগণের থাকে না। সেই অর্থে আমাদের প্রস্তাবটা ছিল যে শিক্ষার্থীরা ছায়া সরকার গঠন করবে, আর অন্তর্বর্তী সরকারে নাগরিক বিভিন্ন প্রতিনিধি, যেরকমটা এর আগে তত্ত্বাবধায়ক সরকারে থাকতো, সেটাই মাথায় ছিল, এমন কারো নাম মাথায় ছিল না। যখন আমরা এগুলো প্ল্যান করছি তখন আমরা কারো নাম ভাবি নাই, আমরা ভেবেছি যে ব্যবস্থাটা কী হইতে পারে। তখন আসলে এইসব পেটি জিনিসের মধ্যে আমরা ছিলাম না, কিন্তু তখন মানে 2-3 তারিখে সবাই খুব বড় ছিল, সবার অনেক বড় আকাঙ্ক্ষা ছিল, এবং সেগুলোর মধ্যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, সেখানে সমষ্টিই আসল ছিল। তো সেই সময় আমরা ওইটাই চিন্তা করেছি যে কী ধরনের ব্যবস্থা হতে পারে যেটা ছাত্রদের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশন অনুযায়ী রাষ্ট্রটাকে বদলাইতে হইলে শুধু তো এই মানে অরাজনৈতিক নাগরিক ব্যক্তিবর্গ এটাকে পারবে না, আবার রাজনৈতিক দলগুলোও তাদের দিকে জিনিসটাকে টানতে চাইবে। সুতরাং এই 2 দলের মাঝখানে থেকে মূল জবাবদিহিতার কাঠামোটাকে তৈরি করতে হবে শিক্ষার্থীদের, এটা আমাদের মনে হয়েছিল। সফলতা ব্যর্থতা হয়তো আরও পরে ভালো করে মূল্যায়ন করা যাবে। এখন এই মুহূর্তে তো এক রকমের ব্যাপার আছে যে আন্দোলনের অভ্যুত্থানের মুহূর্তে যে অভূতপূর্ব এক ধরনের সাহস, পরিবর্তনের ইচ্ছা, এক ধরনের অ্যাসপিরেশন তৈরি হচ্ছিল, সেইটাকে একটু সামনে রাখতে চাই। তার সাথে মনে রাখতে চাই যেই শহীদদের রক্তের বিনিময়ে এই ব্যবস্থা উচ্ছেদ হয়েছে, সেই শহীদদের মানে ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সবার আগে রাখতে চাই, আহতদের পুনর্বাসনের অধিকারকে সবার আগে রাখতে চাই।
তারপরে এসে আপনি বলেন রাষ্ট্র সংস্কার অ্যান্ড অল দিস আদার থিংস, আমি এগুলোকে পরেই রাখতে চাই। এবং আমার রাষ্ট্র সংস্কারের যে ডিফারেন্সেস অফ এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি সাউথ এশিয়া ওয়াইড, এটা যদি আপনি একটু তলিয়ে দেখেন আপনি দেখবেন দেয়ার আর স্ট্রাকচারাল ডিফারেন্সেস। স্ট্রাকচারাল ডিফারেন্সগুলো যদি আপনি চিন্তা করেন, সবার আগে মানে এই পালায় সবার আগে হলো শ্রীলঙ্কায়, তারপরে বাংলাদেশে, তারপরে নেপালে, তারপরে কিছুদিন আগে ইন্ডিয়ায়। এখন এই যে নেপালের সাথে শ্রীলঙ্কার যে পার্থক্য, ধরেন আমাদের 3টা দেশের সাথে কিন্তু ইন্ডিয়ার অনেক পার্থক্য আছে, কারণ এই 4টা দেশের মধ্যে সবচাইতে স্ট্রং ইনস্টিটিউশন আছে ইন্ডিয়ার। আর আমাকে ভারতের দোসর বলে ফেলতে পারে এই কথা বলার কারণে, কিন্তু এটা খুব পরিষ্কার যে আন্দোলন অভ্যুত্থান করে আন্দোলন তো হবেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন থাকবেই, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী থাকে তাহলে যেটা হয় পট করে একটা সরকার পতন হয়ে যায় না, কারণ এটা একটা গণতান্ত্রিক চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা থাকে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে যার বিরুদ্ধে অভিযোগ সে পদত্যাগ করে, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই হয়, যেটা আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখেছি, যেটা আমরা বাকি 3টা দেশে দেখি নাই। এবং এই 3টা দেশের মধ্যে সবচাইতে ভালোভাবে পরিস্থিতি সামলেছে শ্রীলঙ্কা। এখন এই যে শ্রীলঙ্কা, কারণ এখনও কিন্তু নেপাল বলা যাচ্ছে না, নেপাল এখনও খুবই ভোলাটাইল আছে, কারণ এই 3টা দেশের মধ্যে আবার প্রতিষ্ঠানগতভাবে শিক্ষার জায়গা থেকে আপনি যদি বিচার করেন তাহলে শ্রীলঙ্কা সবচেয়ে ভালো আছে, সবচেয়ে ভালো ছিল। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে। একটা সাক্ষাৎকার পড়ছিলাম ফখরুল ইসলাম আলমকে, যেখানে উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য টাকার বস্তা নিয়ে ঘুরতেছে মানুষজন, এবং এমন না যে শেখ হাসিনার আমলে, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও ঘুরছে। এবং এই অভিজ্ঞতা আমারও হয়েছে, যে এই মুহূর্তে তারা মানুষ ধরে নিয়েছে যে আমরা খুব ক্ষমতার কাছাকাছি, সাথে সাথে সব লোকজন আমাকে যে কী পরিমাণ সিভি আমি রিসিভ করেছি, আর আমি চিন্তা আমাকে কেন সিভি পাঠাচ্ছেন, বারে বারে চিনিও না এরকম মানুষজন। তার মানে এই ঘটনা বলে দেয় যে আসলে ইনস্টিটিউশনাল যে প্রসেস, একজন উপাচার্য হওয়ার যে নিয়ম, এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যেই সেটার কোনো বালাই আমরা রাখতে পারিনি। এবং সেটা এমন মানে এরকম একটা কি বলবো ফাইনেস্ট ইনস্টিটিউশন, যেখানে সব শিক্ষিত মানুষজনরা থাকে, যেখানে সব কিছু অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষজনের হাতে, সেখানেই ইনস্টিটিউশন নাই, মানে রুলস নাই, রেগুলেশন নাই, নর্মস নাই, সব কিছু ভেঙে গেছে। সব কিছুর একটাই ইনস্টিটিউশন বেঁচে ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ না করলে আপনি ওখানে কিছু করতে পারবেন না। যে মুহূর্তে আওয়ামী লীগ চলে গেছে, কি এটাকে রিপ্লেস করবে? তার মানে যদি অলরেডি এক্সিস্টিং কাঠামো থাকতো তাহলে সেটা দিয়েই কিন্তু এই প্রক্রিয়াটাকে সামাল দেওয়া যেত, যেটা সামাল দেওয়া যায়নি। এবং এই পরিস্থিতির থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে ইনস্টিটিউশনকে ডেভেলপ করা। দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে আমি করছি না, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি বিশেষ দল থেকেই আসছে। যেরকম মানে ইন্টারিম আমলে জামাতের লোকজন হয়েছে নির্দলীয় নিরপেক্ষ শিক্ষক নাম দিয়ে, এখন দেখতে পাচ্ছি সবই বিএনপি থেকে হচ্ছে। আমার কথা হচ্ছে বিএনপি তার দলের লোকজনকেই চেনে, তার দলের লোকজনকে উপাচার্য হিসেবে দেবে, কিন্তু একটু তো অন্তত যাচাই বাছাই করার প্রয়োজন আছে। সাধারণত যাদের ধরা যাক যাদের ভালো রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে, যারা এই একাডেমিক কাজগুলোতে অনেক এক্সেলেন্স অর্জন করেছেন, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই অনেক ধরনের কাজ করেন, তারা অনেক ব্যস্ত থাকেন। তাদের কিন্তু সময় নাই আপনার নেতার পিছু পিছে ঘোরা, নেতার পিছনে গিয়ে বসে থাকা, যে আপনি একটু আমাকে এই উপাচার্য পদটা দেন দেন দেন, এই কথা বলার সময় বা ইন্টিগ্রিটি কোনোটাই ওনাদের নাই, বা ইন্টিগ্রিটির অভাব, আসলে দুটার কোনোটাই ওনাদের থাকে না সাধারণত। তার ফলে যেটা হয় যে খুবই মানে যারা পদায়িত হন, শঙ্কা থেকে যায় যে তাদের মধ্যে অনেকেরই আসলে প্রচুর ফ্রি টাইম আছে যে এসব করতে পারেন ওনারা। এই কারণেই এটা খুব জরুরি আমাদের বোঝা যে মানে অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে এই জায়গার বাইরে যেতে পারলে আমরা বুঝতাম যে আসলে নতুন কোনো বন্দোবস্তের দিকে আমরা যেতে পারবো। সবগুলোর ক্ষেত্রে তো বলতে পারি না, কিন্তু যেগুলো দেখতে পাই, যেটা আমার আশেপাশে ঘটছে, সেগুলো দেখেই আমরা ধরতে পারছি। ধরেন আওয়ামী লীগের আমলে কী করা হতো, আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনাকে প্রবল চাপের মুখোমুখি থাকতে হতো, আপনাকে নানাভাবে, আমি এটার উপর একটা রিসেন্টলি একটা পেপার মানে লিখলাম আমি আর তানজিম স্যার, যে তা আপনাকে নানাভাবে নিপীড়নের শিকার করা হতো। এই নিপীড়নটা আপনার চাকরি যাওয়া থেকে শুরু করে আপনাকে মারধর করা, আপনার উপর মানে যান যাওয়া হামলা করা, এমনকি আপনাকে হত্যা করা পর্যন্ত, গুমটুমও হয়েছে আমাদের শিক্ষকরা। এগুলো মানে গুমও হয়েছে শিক্ষক, এটাও তো আমরা দেখেছি। সো
এই ধরনের রিপ্রেশন আওয়ামী লীগ করেছে। কিন্তু আবার ধরেন ছুটি না দেয়া, তারপরে তার পদাবনতি করা, তার যেই লেখাটা ভ্যালিড লেখা সেই লেখাটাকে ইনভ্যালিডেট করে দেয়া, নানান রকম ছোটোখাটো অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা বাঁধিয়ে রাখা হতো। এখন সেই সেম জিনিস যদি আবার ঘটে, আপনি উপসম্পাদকে লিখেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, যেন আপনার চাকরি চলে গেছে। এখন অন্য একটা কিছু লিখেছে বলে আরেকজনের যদি চাকরি চলে যায় আজকে, তাহলে আমরা তো কোথায় কোথায় গেলাম? হোয়াটস চেঞ্জ? নাথিং চেঞ্জ। এখন এই যে প্রক্রিয়াটা আমরা কি বললাম, আমি এই সুযোগটা অ্যাভেল করতে পারলাম না, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু এই অ্যাভেল করতে পারলাম না বলে হতাশ হয়ে যাওয়ারও কিছু নাই, কারণ অ্যাভেল করতে পারলে ভালো হতো। কিন্তু ইনস্টিটিউশন তৈরি করাটা আসলে একটা কঠিন কাজ। সো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমটা কেউ করতে চায় না, সবাই চট করে ওই জায়গাটাতে চলে যেতে চায়, চট করে তার ক্ষমতার কাঠামোকে তৈরি করে নিতে চায়। আর আরেকটা তো মেজর জায়গা আমি কথা বলিনি, সেটা হচ্ছে নিয়োগ। নিয়োগের ব্যাপারটাও খুবই দুর্ভাগ্যজনক, যে নিয়োগে যদি আমরা যদি ফাইনেস্ট ব্রেইনস যদি এখানে না নিতে পারি, তার পলিটিক্যাল পরিচয় যদি মুখ্য হয়ে যায়, তাহলে কিন্তু আসলে ওই সময়ের সাথে কোনো পার্থক্য তাহলে আমরা তৈরি করতে পারলাম না। ইন্টারিম আমলে পার্থক্য তৈরি করার জন্য একটা দলের লোককে ঢুকানো হইলো, এখন অন্য একটা দলের লোককে ঢুকানো হচ্ছে, আর তার আগের 15 বছর আরেকটা দলের লোকজনকে ঢুকানো হচ্ছে। তো এটাতে কী বদলাইলো? এটাতে কিচ্ছু বদলালো না। তো তাহলে যেটা ঘটে, যে ছাত্ররাও তাহলে ওই সমস্ত দলের শিক্ষকদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে, তাদের বাজার করে দেবে, সেই একই ঘটনা। শিক্ষক রাজনীতি তো একটা কঠিন জায়গায় পৌঁছে গেছেই, মানে হয় ওনারা এই দিক, নাইলে ওনারা ওই দিক, এটা তো চলছেই। এবং এই জন্যই তো আমি বারবার বলছি যে আমাদের ওই মানে বিদ্যায়তনিক স্বাধীনতার ওই জায়গাটাতে পৌঁছাতে হবে, যেখানে গেলে আওয়ামী লীগের আমলে নীল দল যেসব কাজ করেছে বলে আমরা তার বিরোধিতা করি বা সমালোচনা করি, সেই কাজই বিএনপির আমলে যদি সাদা দলের শিক্ষকরা করে, তাহলে তারও বিরোধিতা এবং সমালোচনা করতে পারতে হবে। এটা আমরা করতে পারছি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, আমি যেটা দেখেছি, যে আমরা মধ্যবিত্ত, তো মানে শিক্ষকরা তো খুবই একটা একেবারে মানে খাঁটি মধ্যবিত্ত আসলে কখনোই খুব মানে ক্ষমতাকে অনেক বেশি ঘাটাতে চায় না, সবসময় একটা নিরুপদ্রব জীবন চায়, যাতে করে এদিকের লোকজনকেও চিনি, ওইদিকের লোকজনকেও চিনি, এরা ক্ষমতা আসলেও আমার কোনো অসুবিধা নেই, ওরা ক্ষমতা আসলেও আমার কোনো অসুবিধা নেই, এই স্ট্যাটাসকো তারা মেনটেন করতে চায়। কিন্তু অ্যাকাডেমিকদের কাজ আসলে স্ট্যাটাসকো মেনটেন করা না, তাদের মূল কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্নের মধ্যে রাখা। এই জায়গাটাতে অনেক বাধা আছে, এই জন্য কেউ সাহস পায় না, ভয় পায়, বেশিরভাগ মানুষের ভয় পায়। অনেক কিছুই করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে আপনাকে মানে রিজু থাকতে হবে। আপনি যে সিদ্ধান্তটা নেবেন, যে এই সিদ্ধান্তটা হচ্ছে যে আমি বেস্ট অফ দ্য বেস্টকে নিব নিয়োগের ক্ষেত্রে, আর আপনি রিজু থাকতে পারছেন না, কারণ আপনার পলিটিক্যাল অ্যালিজিয়েন্স আছে, আপনি সেখানে নতজানু হয়ে আছেন, এই জন্য আপনি পারছেন না। তো সবার আগে এই ইনস্টিটিউশনটাকে এই পলিটিক্যাল অ্যালিজিয়েন্স মুক্ত করতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে আপনি যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটাকে কস্টলি করে তুলতে পারবেন, পলিটিক্যাল অ্যালিজেন্স থাকলেই আপনি বেঁচে গেলেন, এই জিনিসটাকে যদি আপনি এটাকে যদি আপনি কস্টলি করে তুলতে পারেন, তাহলেই একমাত্র এই পরিস্থিতি বদলানো সম্ভব। তার মানে আপনি রাজনীতি করে গেলেন, কিন্তু আপনাকে যখন মানে রাজনীতি তো আসলে না, এটা হচ্ছে ব্যক্তি স্বার্থ আর কি। আপনি তার পিছনে লাইন দিয়ে দিলেন, আপনি তার বাজার করে দিলেন, ইত্যাদি করে আপনি শিক্ষক হবেন। এইটাকে যদি কস্টলি করে ফেলা যেত, তাহলে এই ধরনের বিহেভিয়ারগুলো আসলে কমে আসতো, তখন মেধা গুরুত্ব পেত আর কি। মানে আমাদের এখানে মোট 5 জনের রিসার্চ রেজাল্ট উপস্থাপিত হইল। তো তারা বিভিন্ন পর্যায়ের মনোগ্রাফ করেছে, বিশেষ করে আসলে 5 জনই আন্ডারগ্রাজুয়েট মনোগ্রাফ করেছে। 2 জন করেছে পোস্ট আপরাইজিং সিচুয়েশন নিয়ে, আর বাকি 3 জন করেছে আপরাইজিং কীভাবে সফল হলো, এটার মাইক্রো মোবিলাইজেশনের টেকনিকগুলো কী ছিল ইত্যাদি নিয়ে। তো যে 2 জন পোস্ট আপরাইজিং বিষয় নিয়ে কাজ করেছে, তাদের দৃষ্টিভঙ্গিটা আমি মনে করি যে খুবই সাকসেসফুলি রিড করতে পেরেছে হোয়াট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস। মানে আমাদের তো রিয়েলিটিটাকে ডিসক্রাইব করাও একটা ইম্পর্টেন্ট কাজ, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যেটা হয়েছে। ওরা দুজনই জেন্ডার পার্সপেক্টিভ থেকে দেখেছে ডিলেজিটিমাইজেশনের প্রক্রিয়াটা কীরকম ছিল, বিশেষ করে সাইবার স্পেসে, যেহেতু সাইবার স্পেস বিকেম ভেরি ইম্পর্টেন্ট। সে সাইবার স্পেসে কীভাবে নারীদেরকে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক ভয়েস যারা, তাদেরকে কীভাবে
সাইলেন্স করানো হয়েছে এবং তার ভাষাটা কীরকম এটার একটা ধরনের টাইপোলজি তৈরি করেছে ওরা। আর যারা মাইক্রো মোবিলাইজেশন নিয়ে কাজ করেছে ওরা আসলে মাল্টি লেয়ারে বুঝতে চেয়েছে আন্দোলনটাকে, একটা কোনো জায়গা থেকে না, যে এক দলের সাফল্য হিসেবে দেখতে চায়নি, বরং দেখতে চেয়েছে যে স্ট্রাকচারাল কী ফ্যাক্টর ছিল, কালচারাল কী ফ্যাক্টর ছিল, এবং কিভাবে মোবিলাইজেশন টেকনিক সেগুলোর সাথে এক ধরনের কী বলবো সিঙ্ক করতে পেরেছিল বলেই ওই টেকনিকগুলো ওয়ার্ক করেছিল ওই সময় এফিশিয়েন্টলি ওয়ার্ক করেছে। পরের বারই আবার নাও করতে পারে, কিন্তু এই প্রসেসটাকেই ওরা ব্যাখ্যা করেছে। আমি মনে করি শিক্ষার্থীরা, আমি সবসময় খুবই আশাবাদী মানুষ, শেখ হাসিনা যে চলে যাবে এবং এই ব্যবস্থাটা থেকে তাদের পতন হবে, এটা আমরা আসলে কি জুলাই মাসের 10-12 তারিখেও চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি হয়তো 25-26 তারিখের পরে আমাদের এটা চিন্তা হয়েছে। তো সেই রকম একটা অসম্ভব ঘটনা তো আমরা ঘটনা ঘটতে দেখলাম চোখের সামনে, তাহলে আরও অসম্ভব পজিটিভ ঘটনা কেন ঘটতে পারবে না? এটার পিছনে আসলে অনেক কাজ করতে হয়, অনেক মানে জারি রাখতে হয়, এবং এই এনার্জিটা আমি মনে করি একটা খুব জরুরি জায়গা। ধরেন জুলাইয়ে যেই ভয়াবহ এনার্জির একটা স্ফুরণ ঘটেছিল, সেই এনার্জিটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আমি মনে করি শিক্ষার্থী বা তরুণ যারা এখনও ওই মানে আমাদের মতো বয়স হয় নাই, তাদের ক্ষেত্রে এখনও এনার্জিটা কিছু কিছু আছে। প্রচুর মানুষ হতাশ হয়েছে, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু হতাশার মধ্যেও তাদের মধ্যে এক ধরনের ক্রিটিক্যাল আই তৈরি হচ্ছে। এই ক্রিটিক্যাল আইটাকে ধরে রাখা, এই ক্রিটিক্যাল আইটাকে কন্টিনিউয়াসলি ক্ষমতাকে প্রশ্ন করার জন্য ব্যবহার করা, মব করে না, মানে সিভিল ওয়েতে প্রশ্ন করা, এবং এটাকে কি বলবো, এটাকে ডিবাঙ্ক করা, সেইটা খুব একটা জরুরি কাজ। এবং আমি মনে করি যে বুদ্ধিবৃত্তিক কাজটা অনেক জরুরি, যেটা আমরা কম করেছি। আমরা রাস্তায় আন্দোলন করে ফেলেছি, তারপরে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে কীভাবে এটা থেকে উত্তরণ সম্ভব। মানে অনেক মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন তাকে লিড করার জন্য আসলে খুব বেসিক জিনিসপত্রের প্রয়োজন হয়, কিন্তু যখন মানুষ রাস্তা থেকে ফেরত চলে যায় তখন বেসিক জিনিসপত্র দিয়ে তাকে আসলে উদ্বুদ্ধ করা যায় না। তাকে উদ্বুদ্ধ করতে গেলে অনেক প্রোফাউন্ড কাজ লাগে, এই জন্য ফিলসফির প্রয়োজন হয়, এই জন্য আদর্শের প্রয়োজন হয়, ইত্যাদির দরকার হয়। এগুলো করতে হলে আজকের ছেলেমেয়েদেরকে টানে এরকম ক্রিটিক্যাল সংস্কারের আইডিয়া আনা দরকার। এবং এটা কোনোভাবেই, আমি যখনই এই কথাটা বলি যে প্রতিরোধ করতে হবে, প্রশ্ন তুলতে হবে, কোনোভাবেই অন্যের অধিকারকে খর্ব করে না, কোনোভাবেই অন্যের বেঁচে থাকার রাইটকে খর্ব করে না, কোনোভাবেই মিথ্যা কথা বলে না, মিথ্যা প্রচার করে না। যে কাজটা ধরেন আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের লোকজন এখনও করে যাচ্ছে, কোনো ধরনের অনুশোচনা নাই, কোনো ধরনের মানে নিজেদের দিকে তাকানো নাই যে তারা কি করেছিল যার কারণে এত মানুষ এইভাবে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেও তাদেরকে আনাটা অনেক জরুরি, এবং এটা কিন্তু স্টেট করবে না। এই কাজটা করতে হবে স্টেটের সাথে সাথে সমাজকে রেডি হতে হয়। সমাজ রেডি না থাকলে স্টেট কিচ্ছু করতে পারে না। এবং সে কারণে মনেই হতে পারে যে ট্রানজিশনাল জাস্টিস একটা রাষ্ট্রের কাজ, কিন্তু ট্রানজিশনাল জাস্টিস তখনই হয় যখন আসলে মানুষ রেডি হয় টু লিসেন টু ইচ আদার। আমরা তো একে অপরের কথা শোনার জন্য রেডি না। আমাদের এই কান তৈরি করতে হবে, আমাদের সেই মন ফেরত আনতে হবে, যেই কান এবং মনের জন্য আমি পাশে কে দাঁড়িয়েছে চিন্তা করি না, তার হাত ধরে দৌড়তেছে, কে সে কি বোরখা পরা নাকি সে মানে কোন মাদ্রাসায় পড়েছে, সে নারী না পুরুষ না সে ট্রান্সজেন্ডার, এগুলো কিছু তো দেখি নাই। তা এখন হঠাৎ করে আমাদের এত আত্মা বন্ধ করে ফেলছি কেন? তার মানে আমাদের মূল শক্তি হচ্ছে আমরা যখন একে অপরের কথা শুনতে পাই, যখন আমরা একসাথে হতে পারি। তো এই জায়গাতে পৌঁছানো তো একটা বড় সাংস্কৃতিক লড়াই। তো এই লড়াইটা তো সহজ না, লড়াই বলছি কিন্তু এটা খুব সূক্ষ্ম কাজ। এই কাজটা আমি আশা করি যে যেই এনার্জি আমাদের তরুণ সমাজের মধ্যে তৈরি হয়েছে, সেই এনার্জি এই কাজটা করতে পারে, আমি সেটা আশা রাখি। আমরা হয়তো খালি বলতে পারি, কিন্তু কাজটা তো আপনাদেরকে করতে হবে। মিসিং পয়েন্ট না, ইটস মানে মূল জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। তারা কেউ চায় নাই, মানে বাংলাদেশের জনগণ যেটা চাইছে সেটা রাজনৈতিক দলগুলো চাওয়ার সাহসই করে নাই, বিকজ দে অল ওয়ান্টেড পাওয়ার। তারা প্রত্যেকে ক্ষমতা চাইছে, আর কিছুই চায় নাই। সেটা একটা সবচেয়ে ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবাই খালি ক্ষমতায় যেতে চেয়েছে, যে কোনোভাবে ক্ষমতার ভাগ পেতে চেয়েছে। বাংলাদেশের জনগণ কখনো ক্ষমতা চায় নাই, কোনো দেশের জনগণই চায় না। তারা তো কাউকে ক্ষমতায় পাঠায়,
কিন্তু কী জন্য পাঠায়? তার জীবনের নিরাপত্তার জন্য, ন্যায় বিচারের জন্য, তার একটা শান্তির জীবনের জন্য। তো এই জায়গাতে আমি মনে করি যে পুরোটাই আমি একেবারেই রাজনৈতিক দলগুলোকে দায় দিব, এবং ইউনূস সরকারের তো অবশ্যই দায় আছে, কারণ তারা এই জায়গাটাকে পুরো মানে এনেবল করেছে, এই অস্থিতিশীলতা তৈরিকারী চরিত্রগুলোকে তারা এনেবল করেছে, তারা তাকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের, আমরা যতই ইউনূস সরকারকে বকা দিই, রাজনৈতিক দলগুলোকে বকা দেওয়া কম হয়, তাদেরকে জোরে বকা দেওয়া প্রয়োজন, কারণ তারাই আসলে এই জায়গায় এনেছে যে আবার আমরা 2 বছরের মধ্যে পুরনো বন্দোবস্ত ফেরত গেছি, 2টা বছরের মধ্যে। তারা আনার্কি দোষ দিচ্ছে, কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে এটা আপনারা তৈরি করেন নাই? আমার কাছে এখন তো মনে হয় যে যাতে করে পুরনো বন্দোবস্তে ফেরত আসতে পারেন আপনারা এইগুলো করেছেন, কারণ আমরা তো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের রেসপন্সিবল আচরণ পাইনি। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানুষ সংস্কার চেয়েছিল, সংস্কার কমিশন হয়েছিল, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ছিল 50-50 একটা সংসদ পাওয়া। সেই সংসদের আলোচনাই শুরু হয়েছে 15% থেকে, এবং শেষ হয়েছে গিয়ে 5%-এ। যেই 5%ও নারীদেরকে মনোনয়ন দেয় নাই কোনো রাজনৈতিক দল। তাহলে ওরা কিসের সংস্কার চাইছে? কখনো সংস্কার চায় নাই, ওরা শুধু ক্ষমতা যেতে চাইছে, সবাই ক্ষমতা যেতে চাইছে।